কই? কি হয়েছে? আসেন আমার একটু ধরো, একটু বসায় দাও। আপনার এমন অস্থির অস্থির লাগতেছে কেন? সারাদিন কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি কইরা আমার খুব কষ্ট হচ্ছে। আপনি যে এত কোর্ট কাছারি করতেছেন, এতে কি আমরা আমাকে মাইয়া ফিরা পাবো? মায়া ফেরত না পাই, মায়া হত্যার বিচার হইলে অন্তত মায়ার আত্মার তো শান্তি পাইব। আর কতদিন, আর কতদিন? আমি যতদিন বাচ্চা আছি ততদিন আমার মেয়ে হত্যার বিচার চাইয়েই যাবো। ওই বাবুরা আমি উচিত শিক্ষা দিয়ে দিব, ওর আমি ফাঁসিতে ঝোলাবো। স্যার আপনারা? আচ্ছা, আপনার সাথে আপনার শ্বশুরের ঝামেলাটা কি? স্যার তার সাথে আমার কোনো ঝামেলা নাই। এখন শুধু শুধু সে যদি আমাকে সন্দেহ করে, তার দায় কি আমার? আপনি আপনার স্ত্রীর খুনের ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছেন না কেন? স্যার আমি আপনাদের যে তথ্য দিয়েছি সব সঠিক, কোনো ভুল তথ্য দেয়নি। আপনি খুনের ব্যাপারে কোনো তথ্য দেননি কেন? স্যার এত বছর পরে যদি সেই একই প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে ব্যাপারটা দুঃখজনক। তাহলে খুন হওয়া স্ত্রীর খুনের উল্লেখ না করে আপনি নিখোঁজের মামলা করেছেন কেন? হ্যাঁ, এই চক্করে পরে আমার জীবনের সুখ শান্তি সব শেষ। আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো, আপনি মামলায় খুনের ব্যাপারটা উল্লেখ করেননি কেন? স্যার আমার স্ত্রী খুন হওয়ার পরে আমি জিডি করছি, তার 4 দিন পরে আমি জানতে পারি যে সে খুন হয়েছে, আর তার লাশ পাই আরও 2 দিন পরে। স্যার তাহলে কি করে আমি বলবো যে সে খুন হয়েছে? বিষয়টা এরকম নয় তো, খুন করার আগে আপনি নিখোঁজ করেছেন, এরপর নিখোঁজের মামলা দায়ের করা হয়েছে। না স্যার, স্যার বিয়ের আগে আমাদের মাঝে সম্পর্ক ছিল। হ্যাঁ, বিয়ের পরে একটু ঝামেলা হয়েছে, তার জন্য আমরা আলাদা হতে চেয়েছি। কিন্তু স্যার এই জন্য যে আমি আমার স্ত্রীকে খুন করবো, এটাকে বিশ্বাস করব না। স্যার আপনার কি বিশ্বাস হয় যে আমি আমার স্ত্রীকে খুন করছি? দেখুন, পুলিশের কাজ বিশ্বাস করা না, পুলিশের কাজ সন্দেহ করা। আর যতক্ষণ পর্যন্ত আসল ঘটনা না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই সন্দেহ চলবেই। আপনি আমাদেরকে না জানিয়ে এলাকার বাইরে যাবেন না। আমাদের যখন প্রয়োজন হবে আপনাকে ডাকবো অথবা আমরা আসবো, ঠিক আছে? এই চলো। ও আগে নিখোঁজ মামলা করছে, তারপর আমার মেয়েরে খুন করছে। এই সহজ হিসাবটা পুলিশের মাথায় আসে না কেন? পুলিশ কোনো কিছুই সহজভাবে নেয় না। ওরা যদি সহজভাবে চিন্তা করতো, তাইলে লোকজনের কথায় কবে আমার জেলের ভিতরে ঢুকাই দিত। এলাকার মানুষ তোমার বিরুদ্ধে যত কথাই বলুক, তাদের কাছে কোনো প্রমাণ নাই। একই কথা তোমার বেলায়, তুমি যতই জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করো, তোমার কাছে কিন্তু কোনো প্রমাণ নাই। আমি ওরে ছাড়ুন না। ও যতবারই তদন্তের ফাঁক ফকর দিয়ে বাইরে আসুক, আমি ততবারই নারাজি দিব। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেইটাই করো। আমি ওখানে উঠি। কই যাইবা? মুখ আটাকায় রাইতের বেলায় কই যাইব? পোলাপান লাগাইয়া একটা বাড়ির খবর লইছি, অহন চাইতেছি অপারেশন করতে। এই বয়সে ডাকাতি করবা? ছাইরা দাও। আরে আমি সাইডা দিলে কি হইব? পাড়ার লোকজন তো আমারে ওই মুখা টাকাই বলেই ডাকবো। তার নাম যখন হইছে কামটাও করি। এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে তুমি ডাকাতি করতে যাইবা? আরে ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি থামলে ওরে বাইর ওই টাইমটার মধ্যে মানুষ আরামে ঘুমায়, আর আমও কাম করতে সুবিধা হয়। তোমার যা ইচ্ছা তাই করো।
ভালো করে খোঁজ খবর লইছিস তো? হ্যাঁ ওস্তাদ, ভালো করে খোঁজখবর লইছি। ওই বাড়ির 2 মহিলা ছাড়া আর কেউ থাকে না, পুরুষেরা বিদেশ থাকে। আরে তাহলে তো ভালো হয়েছে। বিদেশি পার্টি গো, স্বর্ণালঙ্কার আর নগদ টাকা বেশি পাওয়া যায়। হ্যাঁ ওস্তাদ, ওই পিছের রাস্তা দিয়ে ঢোকা যাইব না। কেন? পিছনের রুমে এরা ঘুমায়, দক্ষিণ পাশের রাস্তা দিয়ে ঢুকতে হইব। ও তাহলে চল। আসো। আসসালামু আলাইকুম। প্লিজ বসুন। জি বলুন। স্যার, আমার মেয়ে হত্যার মামলার ব্যাপারে কিছু করতে পারছেন? দেখুন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, একটা বিষয় আমাকে বলুন তো, আপনি এ নিয়ে পরপর 4 বার আপত্তি জানিয়েছেন অভিযোগের বিষয়ে। আপনি আপনার মেয়ের জামাইয়ের দিকে অভিযোগ করছেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই। কেন আপনি আপনার মেয়ের জামাইকে দোষারোপ করছেন? মেয়ের জামাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু সেটা কি খুন পর্যায়ে গিয়ে পড়বে, না শুধু সন্দেহের বশে জামাইকে দোষারোপ করছেন? স্যার, আপনারা যাকে আমার মেয়ের জামাই ভাবছেন, সে আমার মেয়ের জামাই না, সে আমার মেয়ের খুনি। হ্যাঁ, আপনার সব কথা আমরা মানলাম, কিন্তু একজন খুনিকে অভিযুক্ত করতে গেলে তার যথেষ্ট তথ্য প্রমাণ লাগে, যেটা আপনি আমাদেরকে দাখিল করতে পারেননি। আর আমরাও চেষ্টা করে যাচ্ছি যে আসল খুনিকে তাকে ধরার জন্য। তথ্য প্রমাণ ছাড়া যদি আমরা তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করি, উল্টো আদালত আমাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে একজন নাগরিককে হয়রানি করার জন্য। স্যার, মিথ্যা হয়রানি না স্যার। মেয়ে প্রায়ই আমাকে ফোন করে কান্নাকাটি করতো। একদিন মেয়ে আমার কাছে ফোন করে, হ্যালো আব্বা, আব্বা আমি পারুল। তুই আমারে ফোন করছিস কেন? আব্বা আমি ভালো নাই আব্বা, আমি আপনার মনে কষ্ট দিয়ে অনেক বড় ভুল করছি আব্বা। আপনার মনে কষ্ট দিয়ে এই জানোয়ারের লগে পালাই আইসে আমি যে কত বড় ভুল কাজ করছি, এই ভুলের খেসার এখন দিতেছি আব্বা। কথায় কথায় আমার গায়ে হাত তোলে, টাকার লেগে আমারে মারে আব্বা, জানেন? আব্বা আপনি জানেন আব্বা, আমার লগে ও কত খারাপ আচরণ করে। যে কয়টা টাকা কামাই করে সব কয়টা টাকা উল্টা পাল্টা খরচ করে উড়াইয়া দেয়। আব্বা আমি এনে থাকতে পারতেছি না আব্বা, আপনি আমার লইয়া যান। তুই ফোন রাখ, তুই আর কোনোদিন আমার কাছে ফোন করবি না। আব্বা, আব্বা আপনার মাইয়া এনে ভালো নাই, আপনি কি চান আপনার মাইয়া লাশ হয়ে যাক? আব্বা আপনি আমারে বাঁচান আব্বা, আপনারা ছাড়া তো আমার কেউ নাই। আমি ছোট্ট একটা ভুল করছি আব্বা, আমারে মাফ করে দেন। কি হয়েছে তোর? আব্বা আপনি জানেন প্রত্যেক দিন আমারে মারে, প্রত্যেকটা দিন আমারে টাকার লেগে চাপ দেয়। একটা টাকাও কামাই করে না, যে টাকা কামাই করে সে টাকা উল্টা পাল্টা খরচ করে ফেলে। আমি যদি কই হেরে কামের কথা, সে কাম তো করবো না, কই বাপের বাড়ি থেকে লইয়া আইতে। ঠিক আছে, আমি দেখতেছি। আব্বা আপনি আমারে বাঁচান, আমি আর এনে থাকবো না, আপনি আমারে লইয়া যান। কে ফোন দিয়েছিল? তোমার আদরের মেয়ে ফোন করে কান্নাকাটি করছে। তা আপনি কি কইলেন? দেখি কি করা যায়। মুকাদ্দেস, আমার একটা উপকার করতে পারবা? কি উপকার? মেয়ের জামাইয়ের বাড়িতে ডাকাতি করতে পারবা? কও কি? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মায়ের বাড়িতে ডাকাতি করুম? বিষয়টা হইলো ওই হারামজাদা আমার মায়েরা সুখে রাখে না, নির্যাতন করে। ওরা দুইজনটা ভালোবাসা বিয়া করছে।
অন্যান্য সংসারের মতো অগ সংসারে টুকটাক ঝামেলা হইবে, তর্ক বিতর্ক হইব, এইটাই তো স্বাভাবিক। আর এই বিষয়টা তোমার আমি বুঝাইতে পারতেছি না, তাদের দ্বন্দ্বটা স্বাভাবিক না। তাইলে কি করতে চাও? পরে একটা উচিত শিক্ষা দিতে হইব। আগে তোমার মায়ের জামাইরে আমি বুঝাই, যদি বুঝ মানে তো ভালো, আর নাইলে তার ঘরে ঢুইকা এমন ডাকাতি করুম পথের ফকির বানাই দেব। যে বোর ভালোবাসায় বুঝে না সে বুঝবে তোমার কথা। বুঝের মানুষ অত্যাচারী হয় না। তুমি ওর একটা উচিত শিক্ষা দাও, আমি মেয়ের ওইখানে রাখুম না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন যাও আমি দেখতাছি কি করা যায়। ঠিক আছে, কথাটা মনে রেখো। আচ্ছা। কি হয়েছে? মুখ গোমরা করে বসে আছিস কেন? পালানো করে চলে যা। মুখ গোমরা করে বসে আছি কেন জানিস না? হ্যাঁ, তুই যে একটা আকাই মেয়েরা তুই জানতিস না? আমি তোর লগে পালাইয়া এসে আমার জীবনটা নষ্ট করছি, তোর লাগে আমি আমার পরিবার ছাড়ছি, এখন এসে কি দেখতেছি? পরিবার ছাড়লে তুই ছাড়ছস, আমি তো ছাড়ি নাই। এখন ভালো লাগলে সংসার কর, না লাগলে বাপের বাড়ি চলে যা। বাপের বাড়ি যাওয়ানোর যে এত কথা কইতেছস, তুই যে আমার যখন পালাই নিয়ে আসছিলি তখন মনে ছিল না যে একটা মাইয়ারে নিয়ে আসলে তার খাওয়ান দেওয়া লাগে, ভরণ পোষণ দেওয়া লাগে? তখন তোর এই বুদ্ধি কোথায় আসিল? আমার সব বুদ্ধি আছিল, খাওন ভরণ পোষণ সব দিছি। এখন যদি তোর এত না হয় তাহলে তুই বাপের বাড়ি যা। বাপের বাড়ি যে খা ভরণ পোষণ যা লাগে তোর বাপে দিব না। যা তুই বাপের বাড়ি চলে যা। আমার বাপ দিব কেন? বিয়ে করছিস কি আমার বাপের দেওয়ানোর লাগা? ভাই বিয়ে করছি, এখন পারবো না ভাই। কেন পারবি না? হ্যাঁ, পারবো না আমি। আনার সময় মনে ছিল না তোর? ঠিকই করবো, আমি আমার বাপের কাছেই যাবো। কইছস না আমার বাপের বাড়ি যাইতে, আমি এখনই আমার বাপেরে ফোন দিব, দিয়ে আমি আমার বাপেরে কমো যে আমার এখান থেকে লইয়া যাইতে। দে তোর বাপের ফোন দে, ফোন দিয়ে এখনই বল, এখনই আইসা তোর নিয়ে যেতে বল। হ্যালো, আম্মা, তোমরা কি আমার লাশ দেখতে চাও? আমি একটা ছোট্ট ভুল করছি দেখে সারা জীবনও কি তোমরা আমারে মাফ করবা না? কি করতেছস মা এসব? আমি এই একাইমার ভাত খামো না আম্মা, তুমি আব্বা জানরে কও আমার এখান থেকে লইয়া যাইতে। মা গো, একটু ধৈর্য ধর মা। আর ফোন আপনি মাইয়ার ফোন, জামাই তো আবার ভেজাল দাও তো, করতেছে। ফোনটা দাও লো, না পারুন, ফোনটা জামার কাছে দে। আব্বা কথা বলবে। ক, তোর যত খুশি ইচ্ছে কথা ক, আমি কথা বলতে পারবো না। আব্বা, ও আপনার লাগে কথা বলবে না। ওই বেয়াদবের কথা বলতে হইব না, তুই আয়া পর, এক্ষুনি গাড়িতে ওঠ। তুই গাড়ি থেকে নামার আগে আমি ওই জায়গায় থাকবো। ঠিক আছে আব্বা। কম জ্বালাস নাই, এখন যা বাপের বাড়ি গিয়া সংসার কর। যাবোই তো, যাবো না? যাবো না থাকি তোর এখানে পরিবারে মাইর খামো? হ্যাঁ, সারা জীবনটাই নষ্ট করে দিল, আমার জীবনটা তেজপাতা বানায় ফেললো। কি দুঃখে যে আমি এর লগে পালাই আসছিলাম। মাইয়াটার কপালটাই খারাপ, কিসে শুরু হইলো, এদিকে আবার ঝড় তুফান যে শুরু হইলো, কেমনে হইলো? আচ্ছা, এরপর কি আপনার মেয়ে বাড়িতে চলে আসছিল? জি না স্যার। তাহলে স্যার, পরের দিন মেয়ে ফোন করে আমাকে বলে আমি রওনা হয়েছি, কিন্তু স্যার মেয়ের আমার বাড়িতে আসে নাই। দেখছো লাশটা, দেখছো কি অবস্থা লাশটার? দেশের যে কি অবস্থা, মানুষ কখন কেটে গাড়ি মাইরে দেয়। মেয়েরা দেয় ঠিক নেই, দেখছো? আচ্ছা, আপনার মেয়ের সন্ধান পেলেন কি করে? তাকে কোথায় পেলেন? স্যার, এর কয়েকদিন পর এলাকার লোকজন বলল কুড়িগ্রাম নদীতে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। এলাকার লোকজন পত্রিকায় মেয়ের ছবি দেখে আমাকে জানায়। আমি কুড়িগ্রাম গিয়ে আমার মেয়ের লাশ আনি। স্যার, আমার জীবিত মেয়ের রাখতে পারলাম না স্যার। দেখুন, আপনার কষ্টের জায়গাটা আমরা বুঝি। আপনার মামলাটা নিয়ে আমরা দীর্ঘদিন তদন্ত করে যাচ্ছি। যেহেতু এটা একটা কুললেস মামলা, তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে দ্রুত আপনার মেয়ের খুনিকে গ্রেপ্তার করতে পারি। যাদেরকে আমরা সন্দেহ করছি প্রত্যেকে কিন্তু আমাদের রাডারে আছে। আশা করি খুব সহসাই তথ্য প্রমাণের সাপেক্ষে আমরা মূল অপরাধীকে গ্রেপ্তার করতে পারব। আপনি আজ তাহলে আসুন, আশা করি আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আমাকে এগিয়ে দিয়ে আসুন।
বাসা আছেন? কি ব্যাপার তুমি? আচ্ছা আম্মা, আপনার মায়ের আমি ফোন করি নাই, তারপরও কেন বছরের পর বছর আমার জ্বালাইতেছেন? তুমি তো আমার মায়ের সাথে খুব একটা ভালো ব্যবহারও করো নাই, তোমার তো আমারও সন্দেহ হয়। খামাখাই আমার ফাঁসাইতেছেন। আপনারা এই নিয়ে 4 বার মামলা নারাজি দিচ্ছেন, কোনো তদন্তে আপনাদের ভালো লাগে নাই। আমার তো মনে হয় যে আপনারা আমার ফাঁসাইতে পারলেই বাঁচেন। এই তুই কোন সাহসে আমার বাড়িতে আসছস? আপনারা সাহসের কি দেখছেন? সাহসের এখনো কিছু দেখেন নাই। আমার জ্বালায়েন না, জ্বালালে কিন্তু কপালে দুর্ভোগ আছে। তুই আমার দুর্মুখ দেখাইস না। তুই আমার মেয়েরে খুন কইরা আমার কাছে ভালো ব্যবহার আশা করস? তুই আমার মেয়েরে খুন করছস, তুই খুনি। সীমা ছাড়ায়েন না। আমার যদি হয়রানি করেন তাহলে কিন্তু আমি আপনাদের ছাড়িয়ে দিব না। মিনারা, মিনারা দাওটা দাও তো। তোরে আমি আজকে খুন করে দেবো। কি লাগাইছেন আপনি? তুই আমার বাড়িতে থাইকা আপনি থামেন। আমারে শাসায় যাস। এই তুমি যাও। আনকার থামেন তো, আপনি কি লাগাইছেন? কি শুরু করলেন আপনি আবার? এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। হ্যালো ভাই। হ্যাঁ স্যার বলেন। আপনার বাড়ি কি এলাকায়? হ্যাঁ স্যার আমার বাসা এই এলাকায়। আচ্ছা, ওই যে বাবুকে চেনেন? হ্যাঁ চিনি স্যার। আর বাবু কেমন মানুষ? ভালো মানুষ। ওনার স্ত্রী যে মারা গেছে, এই ব্যাপারে আপনি কিছু জানেন? এটা তো অনেক আগের ঘটনা স্যার। বাবুর শ্বশুর, ওনাকে চেনেন আপনি? হ্যাঁ চিনি স্যার। উনি কেমন মানুষ? উনিও স্যার ভালো মানুষ। আচ্ছা, আপনি কেমন মানুষ? কেন স্যার? যে অভিযোগ করেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ করেছে, দুজনই আপনার চোখে ভালো মানুষ। বাবুর শ্বশুরের অভিযোগ, বাবু তার স্ত্রীকে খুন করেছে। যদি বাবু তার স্ত্রীকে খুন করে থাকে, তাহলে বাবু ভালো মানুষ হয় কেমনে? বাবু আসলে খুন করে নাই স্যার। আচ্ছা, তার শ্বশুর এত বড় একটা মিথ্যা অভিযোগ করলো, তাহলে সে ভালো মানুষ হয় কেমনে? বাবুর শ্বশুর মেয়ের সুখে পাগল হয়ে গেছে। তবে শুনছি বাবুর লগে বাবুর বউর মাঝে মধ্যে ঝগড়া হইতো। তো ওনারা ঢাকা থাকে তো তো মানে আমরা শুনছি কিন্তু জানি না। আচ্ছা, এই সামান্য তর্কের জন্য কি খুন হতে পারে? এটা তো স্যার বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার, ভালো জানতাম। থাকবেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে কেউ কিছু জানে না বিষয়টা। হ্যাঁ আসো, বসো। আচ্ছা, তোমাকে যে মামলাটা দিয়েছিলাম, এটা সর্বশেষ কি অবস্থা বলো তো? স্যার আসলে মামলাটার ব্যাপারে আমরা এখনো কোনো তথ্য ওইভাবে সংগ্রহ করতে পারিনি। আর ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে আমরা আসলে বুঝতেই পারতেছি না যে কিভাবে ঘটনাটা ঘটলো বা হত্যাটা কিভাবে হলো। আসলে আমরা একদিকে তাকে তদন্ত করলে বাকি বিষয়টা আড়ালে পড়ে যায়। আমাদের উচিত হবে সব দিক বিবেচনা করে মামলা তদন্তে এগিয়ে যাওয়া। কেমন স্যার? দেখো, আমরা শুধু ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত করে যাচ্ছি। ভিকটিমের স্বামীও কিন্তু একটা জিডি করেছিল, আর সেটা লাশ উদ্ধার হওয়ার পূর্বেই। আমাদের সেদিকেও নজর দিতে হবে। জি স্যার। বিশেষ করে প্রেম বা পরকীয়া সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। আর তাছাড়া তৃতীয় কোনো পক্ষ এর সাথে ইনভলভমেন্ট আছে কিনা এটাও আমাদের বের করতে হবে। জি স্যার। তাহলে তুমি বিকল্প পথেই আগাও, আর সেটা অবশ্যই দ্রুততার সহিত করতে হবে। তুমি এক কাজ করো, তুমি ভিকটিমের মায়ের সাথে একবার কথা বলে দেখো। এমনও হতে পারে যে ভিকটিম তার মায়ের সাথে এমন কিছু শেয়ার করেছে যেটা আমরা জানতে পারলে এই মামলার তদন্ত নতুন মোড় নিতে পারে। ওকে স্যার। আর বিশেষ করে প্রেম গঠিত কোনো বিষয় আছে কিনা এটা আমাদের জানতে হবে। জি স্যার। তুমি তাহলে বেরিয়ে পড়ো। ওকে স্যার। আবার আপনি থামাইতেছেন কেন? যতদিন পর্যন্ত এই মেয়ে হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত আমি থানায় যাব। আমি যদি মরে যাই, আমার লাশটা নিয়ে থানার সামনে রাখবা। যতদিন পর্যন্ত এই মেয়ে হত্যার বিচার না হইব, ততদিন পর্যন্ত আমার লাশ আনবা না।
আমার লাশ সরাইবা না। কি করবি সব আপনি? দেখুন, পুলিশের কোনো গাফলতি নেই, পুলিশ চেষ্টা করছে, বরঞ্চ আপনারাই পুলিশকে সঠিকভাবে সহযোগিতা করছেন না। আমাদের কি সহায়তা লাগবে বলেন, আমি সব ধরনের সহায়তা করতে রাজি আছি, তবু এই খুনের বিচার হোক, আমার মেয়ের আত্মার শান্তির জন্য হলেও বিচার হোক। আপনি একটু শান্ত থাকুন, আমরা আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাই। তার সাথে কি কইবেন? আহা মুরব্বী, আপনি একটু চুপ থাকুন না। আচ্ছা, আপনার মেয়ে বিয়ের পর কি অন্য কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছিল? এইসব আপনি কি করতেছেন? আমার ভাই ওই ধরনের না। আচ্ছা, আপনাদের কি কারোর সাথে কোনো জমি জমা নিয়ে বিরোধ আছে? না। আপনারা আমার কথা কানে নিতেছেন না কেন? ওই খুনি, ওই অসভ্য, ওই বাবুটাই আমার মেয়েরে খুন করছে। ও আমার কলিজার দর, আমার বুক থেকে কাইরা নিছে। তবু যদি আমার মেয়েটারে বাঁচাই রাখতো, আমার কোনো দুঃখ ছিল না। আপনি শান্ত থাকুন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর সত্য একদিন বের হবেই, আজ অথবা কাল। আপনি কাঁদবেন না, আর আপনাকে এরকম বারবার থানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে আমরাই আপনাকে ডাকবো, অথবা আমরা আসবো। ঠিক আছে, ভালো থাকবেন। ওই খুনিটা আমার মেয়ের শান্তিতে থাকতে দিল না। ও আমারও যদি মাইরা ফেলাই দিত, তাহলে আমার কোনো দুঃখ ছিল না। হ্যাঁ শাওন, আসো। হ্যাঁ বসো। কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, যে মামলার কোনো নতুন কিছু তথ্য পাইছো নাকি? হ্যাঁ স্যার, একটা তথ্য পেয়েছি স্যার। কি বলো তো? হলো স্যার, এই নম্বরটা পারুলের হাজব্যান্ড বাবু যখন থানায় জিডি করেছিল, এই নাম্বারটা দিয়েছিল। আর পারুল যখন স্যার লাস্ট বাসা থেকে বের হয়, তখন এই নাম্বারের সাথে কথা বলে বের হয়েছিল। এই নাম্বারটা কার? স্যার, হতে পারে পরিবারের কারো। তুমি এক কাজ করো, এই নাম্বারে রিং দিয়ে দেখো নাম্বারটা খোলা আছে কিনা, আর যদি খোলা থাকে কথা বলো। ওকে স্যার। হ্যালো, কে বলছেন ভাই? রাহুল। আচ্ছা ভাই, এটা কোথায়? আপনি কে ভাই? আমি বশির। কোন বশির? আসলে ভাই, যে আমি ল্যান্ড প্রপার্টি কোম্পানি থেকে ফোন করেছিলাম। আচ্ছা, আপনি কি ল্যান্ড কিনতে আগ্রহী? না ভাই, আপনি আমার নাম্বার কোথায় থেকে পাইছেন? আপনার নাম্বারটা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে আছে। আপনি ফেসবুকে জমি কেনা বেচার পেজে মেসেজ দিয়েছিলেন। দিছিলাম কিনা খেয়াল নাই, তো ভাই আমি জমি জমা কিনবো না। আপনার ঠিকানাটা যেন কোথায়? রংপুরে। আপনি আমার ঠিকানা দিয়ে কি করবেন? আমি তো জমি কিনবো না। না, আসলে ব্যাপার হয়েছে কি, আমাদের ঢাকার মধ্যে খুব কম প্রাইসে কিছু ভালো প্লট ছিল। আপনি কি করেন? আমি গার্মেন্টসে চাকরি করি। রাখি ভাই। স্যার। কি বললো? হ্যাঁ স্যার, নাম হচ্ছে রাহুল, আর গার্মেন্টসে জব করে, বাড়ি রংপুরে। এই রাহুলের সাথে ওদের সম্পর্কটা কি, এটা ফাইন্ড আউট করো, তাহলে এই মামলাটার গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পাবা। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা বাবু, জি স্যার। আপনি রাহুলকে চেনেন? স্যার, কোন রাহুল? রংপুরে বাড়ি। না স্যার, রংপুরে রাহুল নামে এমন কাউকে আমি চিনি না। আচ্ছা, আপনার স্ত্রীর ব্যাপারে যে থানায় ডায়েরিটা করেছিলেন, সেইখানে আপনি যে নাম্বারটা ব্যবহার করেছিলেন, যে নাম্বারটা দিয়েছিলেন, ওই নাম্বারটা কি রাহুল ব্যবহার করতো না অন্য কেউ? স্যার, আমি তো রাহুল নামে কাউকে চিনি না, আর ওই নাম্বারটা কে ব্যবহার করতো তাও আমি সঠিক জানি না। আচ্ছা, আপনার স্ত্রী যে খুন হলো, এই ব্যাপারে কি আপনার কাউকে সন্দেহ হয়? না স্যার, আমার কাউকে সন্দেহ হয় না। একটা জিনিস বুঝলাম না, মানে আমার মাথায় ঢুকতেছে না যে আপনার স্ত্রী খুন হলো, অথচ আপনি একজন মানুষকে সন্দেহ করছেন না। স্যার, আমি কি সন্দেহ করব?
আমি সন্দেহ করার আগেই আমার শ্বশুর আমাকে সন্দেহ করে বসে আছে। আমি আছি স্যার হয়রানির ভিতর, আমার সন্দেহ করার কোনো সুযোগই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। ওকে, আপনি তাহলে যান, আমরা থানায় যাবো। আচ্ছা ঠিক আছে স্যার। জাহিদুল আসুন। জাহিদুল, আপনি তো দেখছি না, রাখো তো। আঙ্কেল বাড়িতে আছেন? একটু আসেন, স্যার এসেছে, কথা বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। আপনারা কি মনে করেন আমার মেয়ের খুনি আমার বাড়িতে বৈশা রয়েছে? দেখুন, পুলিশ অনুমানে কিছু মনে করে না, পুলিশ প্রমাণ খোঁজে। জাহিদুল স্যার নাম্বারটা দেখো তো, চেনে কিনা। দেখেন এই নাম্বারটি কার? আমি জানি না। আচ্ছা আপনি দেখেন তো, একটু ভালো করে দেখেন, এই নাম্বারটা কার, চেনেন নাকি? চেনেন না, না? আপনারাও জানেন না, আর ওদিকে আপনার মেয়ের জামাইও জানে না। আপনারা তো কিছুই জানেন না, শুধু জানেন পুলিশকে বিভ্রান্ত করতে। এই নাম্বার দিয়ে কি হইব? এই নাম্বারটি যার, সেই বলতে পারবে আপনাদের মেয়ের জীবনে কি ঘটেছিল। কিন্তু আমরা তো এই নাম্বার চিনি না। আপনাদের চিন্তা হবে না, পুলিশ ঠিকই চিনে নেবে। জাহিদুল চলো। ঠিক আছে, ভালো থাকবেন, প্রয়োজনে আসবো। আসো। হ্যাঁ বসো। আচ্ছা শাওন, তোমাকে যে মামলাটা দিয়েছিলাম, ভিকটিমের সামনে একটা সাধারণ ডায়েরি করেছিল, ওটার ভিতরে যে নাম্বারটা আছে ডিটেলস বের করতে বলছি। আর মামলাটার কি অবস্থা বলো তো? স্যার, আমরা ভিকটিমের স্বামী এবং বাবা দুজনের সাথেই কথা বলেছি, কিন্তু স্যার কেউ কোনো সদুত্তর দিতে পারেনি। আর ওই নাম্বারটা হচ্ছে রাহুলের, বাড়ি রংপুর। আমরা সিমের ডিটেলস বের করেছি। তাহলে দেরি কেন? রাহুলকে ধরে নিয়ে আসো। কিন্তু স্যার এখানে একটা সমস্যা আছে, আর সমস্যাটা হলো রাহুল এই সিমটা কিনেছে 2 বছর আগে, এবং স্যার ওর নামে নিবন্ধিত হয়েছে 2 বছর আগে, কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে এই সিমের সাথে কথা বলা হয়েছে 10 বছর আগে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? 10 বছর আগে এই সিমে কথা হয়েছে আর নিবন্ধিত হয়েছে মাত্র 2 বছর আগে। বিষয়টা কেমন যেন জটলা বেঁধে গেল। আচ্ছা তুমি রংপুরে যাও, রংপুরে গিয়ে রাহুলের সাথে কথা বলো। ওকে যদি সন্দেহজনক মনে হয় ওকে হেফাজতে নেবে। আর নর্মালি কথা বলে যদি কোনো তথ্য পাওয়া যায় সেটা আমাদের জন্য ভালো। ওকে স্যার। আর হ্যাঁ, এই মামলায় যেন কোনো সাধারণ নিরপরাধ মানুষ হ্যারাসমেন্টের শিকার না হয়, এই বিষয়টা শতভাগ নিশ্চিত করবে। জি স্যার। ঠিক আছে। এই দোকানটা জিজ্ঞেস করবেন নাকি? সেটা দেখি কিন্তু চিনি না। আচ্ছা ভাই, আপনার বাড়ি কি এলাকায়? হ্যাঁ। আচ্ছা আপনি রাহুলকে চেনেন? কোন রাহুল? ওই যে বাবার নাম আজহার উদ্দিন। ওই গার্মেন্টস রাহুল? দেখেন গিয়া ওই আম বাগানের বিটার উপর পইরা রইছে। বুঝলাম না, পড়ে আছে মানে? একা মানুষ, নেশা পানি করে তো, মন চাইলে গার্মেন্টসে যায়, মন চাইলে যায় না, ওই আম বাগানের বিটার উপরে পইরা থাকে। আচ্ছা এই আম বাগানটা কোন দিকে? এই দিকে গিয়ে 2টা বাড়ি পর ডানে। এদিকে? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দেখো চলো। এই ওঠ,
কেডা? স্যার আসছে তোর সাথে কথা বলতে। ও, ল্যান্ড প্রপার্টির জমি বিক্রেতা। কি রে, কীভাবে চিনলি? আপনি যেদিন ফোন করেছেন সেই দিন আপনার হোয়াটসঅ্যাপে প্রোফাইলে ঢুকে আপনার ছবি দেখেছি। যাতে মাতাল, কিন্তু তাহলে ঠিক। আচ্ছা, আপনারা আমার পিছে কেন লাগছেন? আপনারা আমারে ধরে নিয়ে যাবেন? নিয়ে যান, জেলখানায় বইরা রাখেন। তা না হয় করলাম, কিন্তু তুই পারুলকে কেন খুন করছিস বল। স্যার, খাইছি আমি আর পিজি করছে আপনি গো। পারুল কেডা? পারুলে চিনিস না? টাঙ্গাইলে বাড়ি, কুদ্দুস আলীর মেয়ে, চিনছিস? টাঙ্গাইল? আমার জীবনে তো টাঙ্গাইলই যাই নাই। টাঙ্গাইল যাসটা না, বুঝতে পারছি। তুই ঢাকায় গিয়েছিলি, ওইখানে পারুলের সাথে তোর পরিচয় হয়েছে, আর তুই ঢাকায় পারুলে খুন করছিস, তাই না? আপনি এলাকার লোককে জিজ্ঞাসা করে দেখেন, আমি ঢাকাই চিনি না। স্যার, আমার মনে হয় ওই যাই করুক কাউরে খুন করতে পারে না। দেখি। আচ্ছা, তুই যে মোবাইল ফোনটা ব্যবহার করিস, এই সিম কার্ডটা তুই কতদিন আগে কিনছিস? 2 বছর আগে। সিম কার্ডটা তুই কোথা থেকে কিনছিস? তুফাজ্জলের দোকান থেকে। ঠিক আছে, দেখছি, চলো। হ্যালো ভাই, আপনার নাম কি তোফাজ্জল? জি, আমার নাম তুফাজ্জল। দেখুন নাম্বারটা বের করে দেখেন তো, এই যে এই নাম্বারটা আপনি 2 বছর আগে রাহুলের কাছে বিক্রি করেছেন। দেখেন তো, চিনতে পারেন কিনা? এটা তো 2 বছর আগে, অনেক সময় এটা আমার মনে নেই। কেন, রাহুল কি কিছু করেছে? রাহুল কিছু করে নাই, তবে আপনার ভয়েরও কোনো কারণ নেই। তাহলে স্যার? আচ্ছা, এই সিমটা 10 বছর আগে ব্যবহার হয়েছে, এরপরে আপনি 2 বছর আগে রাহুলের কাছে কিভাবে বিক্রি করলেন? কিভাবে রাহুলের কাছে আপনি এটা নিবন্ধন করে দিলেন রাহুলের নামে? বুঝতে পারলাম না স্যার। ব্যাপারটা হলো, 2 বছর আগে যে সিমটা আপনি রাহুলের কাছে বিক্রি করেছেন এবং রাহুলের নামে নিবন্ধন করে দিয়েছেন, সেই সিমটা 10 বছর আগেও ব্যবহার হতো। তাহলে 10 বছর আগে ব্যবহারকৃত সিম কিভাবে 2 বছর আগে নিবন্ধন করা যায়? অনেক সময় স্যার দীর্ঘদিন সিম বন্ধ থাকার কারণে কোম্পানি ওটা আবার রিপ্লেস করে বাজারে ছাড়ে, ওই সিমগুলো হয়তো বিক্রি করা হয়েছে। স্যার, আমারও তাই মনে হয়, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে হয়তো কোম্পানি আবার নতুন করে দিয়েছে। সিমটা রিসাইকেল হয়েছে। জি, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আসো। বসো। শাওন স্যার, ভিকটিমের স্বামী যেটা জিডি করেছিল, সে একটা নাম্বার লেখা ছিল ওখানে, ওটা ডিটেলস বের করতে বলেছিলাম। আর মামলাটার কি আপডেট বলো তো? স্যার, সিমটা রাহুল 2 বছর আগে কিনেছে এবং স্যার 2 বছর আগেই রাহুলের নামে সিমটা নিবন্ধন হয়েছে, এটা সত্য। আবার স্যার, এটাও সত্য যে 10 বছর আগে এই সিমটা অন্য কেউ ব্যবহার করতো এবং সে ব্যবহার করা বন্ধ দিয়েছে বলেই কোম্পানি এই সিমটা আবার রাহুলের কাছে বিক্রি করে দিয়েছে। এক কাজ করো, ঢালাওভাবে এক একজনকে জিজ্ঞাসাবাদ না করে পারুল এবং তার স্বামী বাবু, সাথে তার বাবা কুদ্দুস, এদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করো। এই 10 বছর আগে সিমটা কে ব্যবহার করতো, দেখো এটা খুঁজে বের করা যায় কিনা। তুমি যখন এক একজনের সাথে কথা বলবে বা জিজ্ঞাসাবাদ করবে, খুব শান্তভাবে জিজ্ঞাসাবাদ করবে, যাতে কেউ ভীতির শিকার না হয়। আর তার যে আত্মীয়স্বজনগুলো আছে, এর 20 থেকে 25 জন একটা ডাটাবেস তৈরি করো এবং প্রয়োজনে প্রত্যেকের সাথে যোগাযোগ করবে। দেখো পুরো তথ্য পাওয়া যায় কিনা। ঠিক আছে, আসো তুমি তাহলে। হ্যাঁ, অল দ্য বেস্ট।